হ্যালো লার্নার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগে অলরেডি আমরা আলোচনা করেছিলাম 5th ইউনিটে যে কিভাবে সংবিধান তৈরি করা হয়েছিল এবং ভারতের সংবিধান তৈরির পিছনে কি ফিলোসফি অবলম্বন করা হয়েছিল। তো লাস্ট ক্লাসে অলরেডি আমরা সেটা নিয়ে ডিসকাস করেছি এবং আমরা অলরেডি অবগত হয়ে গেছি যে ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছিল। ভারতীয় সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল, যে খসড়া কমিটি, তার চেয়ারম্যানশিপ ছিল B.R. আম্বেদকর। ভারতীয় সংবিধানের মধ্যে যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন দেশের সংবিধান, বহু দেশের সংবিধান স্টাডি করে, বহু দেশের সংবিধান পড়াশোনা করার পরে ভারতীয় সংবিধান লিখিত হয়। এবং এর আগের দিনই আমরা আলোচনা করেছিলাম যে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয়। এবং এটা আমরাও জেনেছিলাম যে কেন 1950 সালের 26শে জানুয়ারি কেন কার্যকারী হয়, সেটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো। এবং সেখানে আমরা লক্ষ্য রেখেছি যে ভারতীয় সংবিধানের কিন্তু অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আমরা আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেইগুলোকেই কিন্তু আমরা লক্ষিত করেছি। তো চলো স্টুডেন্টস, আমরা আজকের যে খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে ভারতীয় সংবিধান, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের চলতে হবে, জানতে হবে এবং আমাদের অধিকারগুলো জেনে নিতে হবে। আমাদের সংবিধানে কি জিনিস রয়েছে, তার মেন বৈশিষ্ট্যগুলো কি, মূল বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো আমরা জেনে নেব। তো চলো আজকের ক্লাস এখান থেকে শুরু করি। দেখো, প্রথম একটা জিনিস বলি যে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে অন্যতম বৈশিষ্ট্য কি, অর্থাৎ প্রধানেরও প্রধান। আমরা দেখেছি ভারতীয় সংবিধান, আমরা গর্ব করি যে আমরা এমন একটা সংবিধানে আমরা ফলো করি যেটা বিশ্বের সব থেকে বড় সংবিধান। বিশ্বে যতগুলো সংবিধান রয়েছে তার মধ্যে সব থেকে বড় সংবিধান যদি আমরা দেখি, ভারতীয় সংবিধান। প্রথমেই আমরা ভারতীয় সংবিধানে যে এখনই আলোচনা করলাম যে গোটা বিশ্বের মধ্যে যতগুলো সংবিধান রয়েছে তার মধ্যে ভারতীয় সংবিধান হচ্ছে সব থেকে বড়। দেখো, সব থেকে বড় প্রথমত যখন ভারতীয় সংবিধান 1949 কত নভেম্বর বলেছিলাম, 26 নভেম্বর, যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান গৃহীত হয়, কিসের দ্বারা? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। তখন কিন্তু ভারতের যে মেন যখন গৃহীত হয় এবং 1950 সালে এটা যখন এনফোর্সমেন্ট করা হয় অর্থাৎ কার্যকারী করা হয়, তখন ভারতীয় সংবিধানে মোট 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিলি নিয়ে ছিল। এবং সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, ভাবতে পারা যায় বিশ্বে এমন কোনো সংবিধান নাই যেখানে এতগুলো ধারা, এতগুলো অংশ এবং তফসিলি রয়েছে। তা এখানে আমরা বুঝে গেছি যে ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সবথেকে বৃহৎ সংবিধান। অর্থাৎ আমাদের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য, সেখানে কি দেখলাম? ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সবথেকে বড় সংবিধান। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে আজকের দিনে 395 ধারাটাকেও পেরিয়ে আজকে 448টি ধারা আমাদের সংবিধানে রয়েছে। এবার এখানে অলরেডি আমরা লাস্ট যে সংবিধান আমরা দেখেছিলাম, সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে কি এটা কিভাবে এই সংবিধানের সংখ্যাটা বাড়ছে। আজকেও আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সংবিধান সংশোধনী নিয়ে, সেখানে কিন্তু আমরা এই ব্যাপারে আলোচনা করব যে কিভাবে সংবিধানকে সংশোধন করা যায়। ঠিক আছে? তো আমাদের যে সংবিধান, ভারতীয় সংবিধান, সেই সংবিধানের সবথেকে বড় যে বিশ্বের সবথেকে বড় সংবিধান কি? আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ। তবে আমরা কি দেখলাম? 395 কবে? যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন কি হয়? যখন গৃহীত হয় এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনফোর্সমেন্ট করা হয়। ইনফোর্সড, যেটাকে আমরা বাংলাতে বলবো কার্যকারী, সেটা কবে করা হয়? 1950 সালে। ঠিক আছে? তবে আজকের দিনে আমরা দেখছি 448টি ধারা, 25টি অংশ এবং 12টি তফসিলি নিয়ে আজকে আমাদের সংবিধান
গঠিত রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা পয়েন্টে চলে যাচ্ছি, যে আমরা দেখব যে নেক্সট আমাদের সংবিধানের যে অন্যতম যে মূল বৈশিষ্ট্য সেটা আমরা দেখব। সেই মূল বৈশিষ্ট্য কি? আর একটা আমাদের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, লিখিত আর মানে অলিখিতর মধ্যে পার্থক্য কি? আমরা যখন তোমাদের কনস্টিটিউশন সম্বন্ধে আমরা যখন আলোচনা করি তোমার 4th ইউনিটে, ঠিক আছে, 4th ইউনিটে যখন সংবিধান কি যখন আলোচনা করি তখনই কিন্তু আমরা আলোচনা করে নিয়েছিলাম যে সংবিধান কীরকম হয়, একটা লিখিত এবং একটা অলিখিত। লিখিত বলতে যেটা আমরা আলোচনা করেছিলাম যখন কোনো সংবিধানে একটা লিপিবদ্ধ থাকে, এবং সংবিধান কি সেটাও আমরা আলোচনা করেছিলাম। এটা হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট, একটা ডকুমেন্ট যার মাধ্যমে পুরো দেশ শাসিত হয়। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা হচ্ছে লিখিত সংবিধান। তার কারণ হচ্ছে লিখিত সংবিধানের যে মেন বৈশিষ্ট্য, যে কোনো একটা কনভেনশন কিংবা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কি করা হয়, সেটা লিখিত করা হয়, তার মাধ্যমে গৃহীত করা হয়। আমরা একটু আগে আলোচনা করলাম 1949 26 নভেম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করা হয়, গৃহীত করা হয়। কার মাধ্যমে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। ঠিক আছে, তো ইন্ডিয়ান সংবিধান হচ্ছে আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান। আমরা চলে যাব পরবর্তী মানে নেক্সট বৈশিষ্ট্যতে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন একদিকে যেমন লিখিত সংবিধান আমরা দেখলাম, দ্বিতীয় দিকে আর একটা ইম্পর্টেন্ট আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু একদিকে সুপরিবর্তনীয় আর একদিকে হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দেখো, আমাদের সংবিধানে যখন গৃহীত হয় তখন আমরা কি বললাম, 395টা আর্টিকেলস ছিল। 395টা আর্টিকেলসের মধ্যে এটা এমন একটা আর্টিকেলস যার মাধ্যমে বলা হয়েছে সময় সাপেক্ষে দেশের প্রয়োজনে আমাদের সংবিধানকে সংশোধন করা যেতে পারে। কিন্তু দেখতে হবে সেই সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সংবিধানের যে মূল যে ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, তো 368 ধারা অনুসারে সংবিধানকে কিন্তু কি করা যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে। এটা বলা যাবে না, সেটা করা যাবে, সংশোধন করা যেতে পারে, সংবিধানকে সংশোধন করা যেতে পারে। আমরা যেমন দেখেছি যে আজকের যদি দেখি যে আজকের দিনে 105 বার ইন্ডিয়ান কনস্টিটিউশন সংশোধন করা হয়েছে। তার মধ্যে আমরা দেখছি যে সংবিধান যখন সংশোধন করা যায় 360 আর্টিকেলসের মাধ্যমে, এটাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে সুপরিবর্তনীয়, মানে অতি সহজে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সংশোধন করা যায়। আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যেটাকে সংবিধান সংশোধন করাটা বিশাল জটিল। যেমন আমরা দেখব যে সুপরিবর্তনীয়র মধ্যে, যেমন ধরো কোনো স্টেটের নাম চেঞ্জ করার জন্য, কোনো একটা স্টেটের নাম চেঞ্জ করতে হবে, সেটা খুব সহজে পার্লামেন্টে সিম্পল মেজরিটির মাধ্যমে সেটা নাম চেঞ্জ করা যেতে পারে। অনুরূপভাবে আমরা দেখব যে যেমন 2000 সালে আমরা দেখেছি যে 3টা নতুন স্টেট গঠিত হয় ইন্ডিয়াতে। কোন কোন স্টেট? এক হচ্ছে ঝাড়খণ্ড হয়, ঝাড়খণ্ড কোথা থেকে? বিহার থেকে। উত্তরাখণ্ড হয়, উত্তরাখণ্ড কোথা থেকে আসে? সেটা উত্তরাখণ্ড আসে উত্তরপ্রদেশ থেকে। তারপর হচ্ছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়। এইভাবে তারপরে আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা আলাদা হয়। তো এই যে একটা নতুন স্টেট গড়া, এইগুলো হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমে আমাদের পার্লামেন্ট সেইগুলো কি করতে পারে, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সংশোধন করতে পারে। তো এইগুলো খুব সহজে সংশোধন করা যায়, এটার জন্য বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সুপরিবর্তনীয়। আর একটা জিনিস দেখি, দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে মানে দুষ্পরিবর্তনীয়। ধরো আমাদের প্রেসিডেন্টের যে এক্সিস্টেন্স সেটা ধরো চেঞ্জ করতে চাও, সেটা পসিবল না। তারপরে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, স্টেট লেজিসলেচার থাকবে, সেন্ট্রালে পার্লামেন্ট থাকবে, এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। যদি কোনো কিছু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে যদি আমরা চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল মেজরিটি
পার্লামেন্টে লাগবে এবং স্টেটের ক্ষেত্রেও কিন্তু মেজরিটি লাগবে, যেগুলো হচ্ছে দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ ভারতীয় সংবিধান যেটা 368 ধারার মাধ্যমে যেটা করা হয়, সেটা একদিকে যখন আমরা দেখলাম যে এটাকে দুষ্পরিবর্তনীয়, আবার অন্যদিকে আমরা দেখলাম যে এটা আবার সুপরিবর্তনীয়, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে খুব সহজে কি করা যায়, সংশোধন করা যায়। এরপরে আমরা দেখব, একটু আগে যেমন বলছিলাম আমরা, যে স্টেটের কাছে লেজিসলেচার থাকবে, সেন্ট্রালের কাছে লেজিসলেচার থাকবে। অর্থাৎ ইন্ডিয়ান যে পরিকাঠামো, ভারতীয় যে শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধানের অন্যতম আর একটা ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি আমরা দেখি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা কি? একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, আর ওপরে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এবার আমরা দেখি নর্মালি সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত হয় কার লিডারশিপে? প্রাইম মিনিস্টারের। স্টেট গভর্নমেন্ট পরিচালিত হয় কার লিডারশিপে? সিএম অর্থাৎ চিফ মিনিস্টারের মাধ্যমে। তো আমাদের দেশের যে পরিকাঠামো, এবার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমরা কাকে বলবো? যেখানে লিখিত সংবিধান থাকবে, যেখানে তোমার পাওয়ার ডিভিশন থাকবে, স্টেটের কাছে কিছু পাওয়ার থাকবে, সেন্ট্রালের কাছে পাওয়ার থাকবে। তো আমাদের দেশের যদি দেখো, ভারতীয় দেশের যে প্রত্যেকটা অঙ্গরাজ্য রয়েছে, আজকের দিনে ভারতীয় কতটা অঙ্গরাজ্য রয়েছে? 28টি অঙ্গরাজ্য এবং 8টি হচ্ছে কেন্দ্রশাসিত। এই 28টি অঙ্গরাজ্যতেই কিন্তু কারা সেখানে রয়েছে? সিএম রয়েছে। এবং এই 8টি যে অঙ্গরাজ্য রয়েছে তার মধ্যেও পন্ডিচেরি এবং দিল্লিতেও কিন্তু কি রয়েছে? সিএম রয়েছে। বাকি যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানে কি থাকে? লেফটেন্যান্ট গভর্নর থাকে। অর্থাৎ এখান থেকে আমরা পরিলক্ষিত করতে পারি যে ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ এক হচ্ছে স্টেট, এক হচ্ছে সেন্ট্রাল, দুজনেই মিলেই কিন্তু পুরো দেশটা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ সেন্ট্রালের কাছে পাওয়ার থাকে, স্টেটের কাছে পাওয়ার থাকে। যেমন এটাকে যদি আরেকটু ভাবে দেখি, আমাদের দেশের শাসন ব্যবস্থায় কিন্তু 3 রকম লিস্ট থাকে। একটা থাকে ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, আর একটা থাকে স্টেট লিস্ট, স্টেট লিস্ট, আর একটা থাকে কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্ট অর্থাৎ একটার ওপরে কি করবে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তো ইন্ডিয়ার রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে যেমন ইন্ডিয়ান পোস্ট, রেলওয়ে, এইগুলোর ওপরে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ইউনিয়ন লিস্ট যেগুলো রয়েছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস বানাতে পারবে। স্টেট লিস্ট যেমন তোমার যদি যেমন ভোট হলো পঞ্চায়েত রাজ সিস্টেমে, মিউনিসিপ্যালিটিতে, এইগুলোর ওপর শুধুমাত্র স্টেট গভর্নমেন্টই ল বানাতে পারবে। এবং কনকারেন্ট লিস্ট, এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, এই এডুকেশনের ওপরে সেন্ট্রালও ল বানাতে পারে, স্টেটও ল বানাতে পারে। তো এটা কিন্তু আমাদের দেশের সংবিধানে কিন্তু এই জিনিসটা বলা রয়েছে, যে সংবিধানে কি বলা রয়েছে? ইন্ডিয়ান যে শাসন ব্যবস্থা সেটা কি? একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা বৈশিষ্ট্য দেখব, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত লিখিত ও দুষ্পরিবর্তনীয়, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাতে কি থাকে? যে সংবিধান কিন্তু লিখিত থাকে। স্টেটের আন্ডারে কি পাওয়ার থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কি পাওয়ার থাকবে? এবং এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটাকে কিন্তু দুষ্পরিবর্তনীয় বলা হয় সংবিধানে। কারণ হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্টে যে চিফ মিনিস্টারের যে এক্সিস্টেন্স, পুরো সবগুলো স্টেটের কিন্তু হটানো যাবে না, যার কারণে এটাকে দুষ্পরিবর্তনীয় বলছে। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আর একটা বৈশিষ্ট্য আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে, যে কেন্দ্র এবং রাজ্যর মধ্যে কিন্তু কি রয়েছে? ক্ষমতা বন্টন রয়েছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে সেন্ট্রাল লিস্টে একরকম আছে, স্টেট লিস্ট একরকম আছে এবং কনকারেন্ট লিস্ট আছে। অর্থাৎ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দুজনেই রুলস বানাতে পারবে। ফর এক্সাম্পল, কেন্দ্র তালিকায় যেমন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, রাজ্য তালিকায় পঞ্চায়েত সিস্টেম, এবং দুটোর মধ্যেই যেটা আমরা বললাম এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এর পাশাপাশি আর একটা দেখবো এর মধ্যে, যে একটা যুক্তরাষ্ট্রীয় নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে। এমন ধরো স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যদি ঝামেলা লেগে যায়, তার বিচার কে করবে? তার জন্য আমাদের কে রয়েছে? সুপ্রিম কোর্ট রয়েছে।
স্টেট এবং সেন্ট্রালের মধ্যে নিউট্রাল বিচার ব্যবস্থা, মানে যে নিরপেক্ষ থাকবে। ঠিক আছে, তো আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যদি দেখি আমাদের বিচার ব্যবস্থা কি রয়েছে, সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি যদি আমরা দেখি রাষ্ট্রপতি শাসন, যদি এখানে একটা জিনিস দেখি যে রেসিডিউয়ারি পাওয়ার অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যদি কোনো রকম ঝামেলা বাঁধে সেন্ট্রালের পাওয়ারটাকে বেশি যুক্তিযুক্ত দেখা হয়। এবং এটা একটা মানে ভারতীয় শাসন ব্যবস্থায়, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটা দিক বলা যেতে পারে যে যদি স্টেট গভর্নমেন্ট যদি ল বানাতে কিংবা ল যদি প্রপারলি মেনটেন না করে, অর্থাৎ কনস্টিটিউশনাল মেশিনারি যদি স্টেটে ঠিকঠাকভাবে পরিচালিত না হয়, তখন রাষ্ট্রপতির কাছে পাওয়ার রয়েছে, তিনি সেই স্টেটে গভর্নরের লিখিত যে কাগজ থাকবে সেখানে দেখবে যে সেই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি রয়েছে সেটা ঠিকঠাক পরিচালিত হচ্ছে না, তখন রাষ্ট্রপতির কাছে কি পাওয়ার রয়েছে, যে সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে আর্টিকেল 356 দ্বারা। ঠিক আছে, পরবর্তী আমরা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য দেখব মৌলিক অধিকার। মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি, আমাদের একজন নাগরিক তিনি যে একজন স্বাধীন যে দেশে বসবাস করছে, ধরো আমাদের ভারতবর্ষে, আমরা ভারতীয় সংবিধানের মাধ্যমে আমরা পরিচালিত হয় পুরো দেশ। আমাদের দেশে একটা ব্যক্তিকে তার ব্যক্তি কেন্দ্রিক এমন কিছু অধিকার দেয়া হয় যাতে সে ফিল করে, সে অনুভব করে যে সেই দেশে সে কি রয়েছে, স্বাধীন রয়েছে, যার কারণে মৌলিক অধিকার দেয়া হয়েছে। মৌলিক অধিকারে বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। সেই 6টি মৌলিক অধিকার কি, প্রথমত ভারতে মৌলিক অধিকার রয়েছে, আবার মৌলিক কর্তব্যও রয়েছে। আমরা প্রথমে মৌলিক অধিকার সম্বন্ধে আমরা আলোচনা করব। ভারতীয় সংবিধানে এখনকার দিনে যদি আমরা দেখি 6টা মৌলিক অধিকার রয়েছে। প্রথমত সাম্যের অধিকার, তারপরে মৌলিক অধিকারের মধ্যে প্রথমে আমরা দেখব সাম্যের অধিকার, অর্থাৎ সবাই হচ্ছে সমান, কাউকে বেশি কাউকে কম দেখার ব্যাপার নাই। তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, কে কি খাবে, কে কি পড়বে, তার ব্যক্তি কেন্দ্রিক, সে কি রিলিজিয়নের ব্যাপারেও আমরা যাব। তার বলার অধিকার, আজকে দেখবে মিডিয়া গভর্নমেন্টকে কোশ্চেন করে, সাধারণ পাবলিকের প্রবলেম মানে উপস্থাপন করে, তো কিসের জন্য, তার সেই ব্যক্তি স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এইগুলো পরে আমরা ডিটেলসে আলোচনা করব। এই 6টি মৌলিক অধিকার, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, হ্যাঁ, তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, এবং তারপরে হচ্ছে সংবিধান প্রতিকারের অধিকার। অর্থাৎ তোমাদের যদি সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার ও শিক্ষা সংস্কৃতির অধিকারে যদি কেউ ব্যাঘাত ঘটায়, সে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কিংবা কোনো ইন্ডিভিজুয়াল কিংবা কোনো অর্গানাইজেশন, তবে তোমার কাছে ক্ষমতা রয়েছে যে তুমি সংবিধানের যে রক্ষাকর্তা আমরা বলি বিচার ব্যবস্থাকে, তবে কি তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো যে তোমার প্রপারলি ফান্ডামেন্টাল রাইটস তুমি উপভোগ করতে পারছো না, সেটা হচ্ছে সংবিধান প্রতিকারের অধিকার। এর পাশাপাশি আমরা চলে যাব মৌলিক কর্তব্যর। মৌলিক অধিকার এইগুলো দেখলাম, মৌলিক কর্তব্য। 1976 সালে শরণ সিং কমিটি বসানো হয়। সেই শরণ সিং কমিটিতে মানে রিকমেন্ডেশন করা হয়, সুপারিশ করা হয় যে ভারতীয় সংবিধানে যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের কিছু মৌলিক কর্তব্য থাকাও প্রয়োজন। সেই ক্ষেত্রে 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে অর্থাৎ ভারতীয় সংবিধানে সংযোজন করা হয়। কতটা? 10টি। সেটা আর্টিকেলস কত নম্বরে? সেটা হচ্ছে আর্টিকেলস অর্থাৎ ধারা 5(1)(a) অর্থাৎ 51 আর্টিকেলসে 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। কত সালে? 1976 সালে। 1976 সালে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার লিডারশিপে 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। সেটা কত নম্বর কত নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা? 86 নম্বর। কত সালে? 2002 সালে অটল বিহারী বাজপেয়ীজি
তখন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে এই জিনিসটা যুক্ত করা হয়। কোন জিনিসটা? সেখানে আর একটি সংযোজন করা হয় যে রাইট টু এডুকেশন। সে রাইট টু এডুকেশন অর্থাৎ এডুকেশন প্রদান করা, সেটাকে কিন্তু মৌলিক কর্তব্য মধ্যে নিয়ে আসা হয়, যে প্রত্যেকটা গার্জেনের, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা গার্জেনের কর্তব্য যে তার ছেলে মেয়ে 14 বছর বয়স পর্যন্ত তাকে শিক্ষা গ্রহণের জন্য, পঠন পাঠানোর জন্য ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। নেক্সট যে গুরুত্বপূর্ণ তোমাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সরকারের নির্দেশমূলক নীতিসমূহ। এটাকে ইংলিশে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা দেখেছি যে ভারত যখন সংবিধান নির্মিত হয়, সংবিধান লিখা হয়, তখন কিন্তু ভারতীয় সংবিধানের সামাজিক, আর্থিক, রাজনৈতিক ডেভেলপমেন্টের কথা কিন্তু বলা হয়। ওয়েলফেয়ার স্টেট ভারতকে গড়ার একটা অঙ্গীকার করা হয়। সেই সুবিধার্থে ভারতীয় সরকার অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সরকারের নির্দেশমূলক নীতিসমূহ, যেটি ভারতীয় সংবিধানের 4 নম্বর অংশে, 3 নম্বর অংশে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, 4 নম্বর অংশে আর্টিকেলস 36 অর্থাৎ 36 থেকে 51 মধ্যে সরকারের নির্দেশমূলক নীতিসমূহ সম্বন্ধে আলোচনা করা হয়। অর্থাৎ সরকার এমন কিছু নীতিসমূহ অ্যাড করতে পারে আমাদের দেশের মধ্যে, যার মাধ্যমে আর্থিক, সামাজিক, রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়। কাদের জন্য? সাধারণ পাবলিকের জন্য। এবং এটা কে করবে? এটা কিন্তু ম্যান্ডেটরি না। যেমন তুমি যদি দেখো ফান্ডামেন্টাল রাইটস যদি বিঘ্নিত হয়, আমরা কি দেখলাম? আর্টিকেলস 32 এর মাধ্যমে তুমি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারো। কিন্তু এইটা যে রয়েছে, এটা যদি স্টেট গভর্নমেন্ট না করে, তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না। ঠিক আছে? তো সরকারের নির্দেশমূলক নীতিসমূহ যেগুলো রয়েছে, সেগুলো কার দ্বারা পরিচালিত হবে? স্টেটের দ্বারা। কিসের জন্য? আর্থিক, সামাজিক, রাজনৈতিক ডেভেলপমেন্টের কথা। যেমন তোমার লিগ্যাল এডের কথা বলা হয়েছে, হ্যাঁ। তারপরে ধরো সমকাজ সমবেতন, পুরুষ এবং মহিলাদের সমকাজ এবং সমবেতনের কথাও কিন্তু সরকারের নির্দেশমূলক নীতি সম্বন্ধে বলা হয়েছে। ভিলেজ পঞ্চায়েত যে এস্টাবলিশমেন্টের কথাও কিন্তু কি বলা হয়েছে? তোমার 40 নম্বর আর্টিকেলসে। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হয়েছে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মানুষকে অগ্রগতি ঘটানো, তাদের ডেভেলপমেন্ট করা, তাদের উন্নয়ন করার জন্য সরকার কিছু নির্দেশমূলক নীতিসমূহ নেওয়ার ব্যবস্থা করতে পারে। এরপরে যদি আমরা দেখি, এরপরে যে নেক্সট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আমি একটু আগেই বললাম, যখন আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দেখি, যে দেখো, ধরো আমি একজন ভারতীয় নাগরিক, হতে পারে তুমি একজন ভারতীয়, হতে পারে না তুমিও একজন ভারতীয় নাগরিক। এবার আমরা সরকারকে ক্রিটিসাইজ করি। সরকার চাইলে আমাকে জেল ভরে দিতে পারে, সরকার চাইলে তোমাকে জেলে ভরে দিতে পারে, কিন্তু তুমি যাবে কোথায়? বিচার কার কাছে চাইবে? সরকার যদি তোমার এগেনস্টে কিছু করে, তাহলে সরকারের কাছে তুমি বিচার পেতে পারো যদি ভালো সরকার হয়। কিন্তু আমরা যদি দেখি, সরকারের সাথেই যদি আরেকটা সরকারের ঝামেলা বেঁধে যায়, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যদি ঝামেলা বেঁধে যায়, তখন কি হবে? মানুষের যেহেতু প্রবলেম সরকার সলভ না করে, তখন কি হবে? যার জন্য একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রয়োজন, যেটা আমাদের দেশের সংবিধানে আমাদের নিরপেক্ষ বিচার ব্যবস্থার কথা বলা হয়। ভারতীয় সংবিধানে নিরপেক্ষ বিচার ব্যবস্থা একটা হচ্ছে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট রয়েছে, তারপরে তোমরা দেখবে তোমার সাব ডিভিশনাল কোর্ট রয়েছে, প্রত্যেকটা মহকুমা কোর্ট রয়েছে। এইগুলো কি? আমাদের সাথে যদি কোনো রকম অন্যায় হয়, তবে আমরা বিচার চাইব, কিন্তু সেই বিচার ব্যবস্থাটা কি হবে? নিউট্রাল, অর্থাৎ নিরপেক্ষ হতে হবে। এমন একটা বিচার ব্যবস্থা যে কারো পক্ষপাতিত্ব করবে না। বুঝতে পারলে? অর্থাৎ ভারতের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার কি? নিরপেক্ষ বিচার ব্যবস্থা। এরপরে আমরা দেখব নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বৈশিষ্ট্য পেয়ে যাব, এক নাগরিকত্বের ব্যবস্থা। এটা আমাদেরকে একটা ইউনিটির ফিলিংস দেয়। আমাদের দেশের যে কোনো জায়গার মানুষ, সে গোয়ার হতে পারে, সে ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, সে ঝাড়খণ্ডের হতে পারে, সে নাগাল্যান্ডের হতে পারে, সবার আইডেন্টি কিন্তু কি? আমরা ভারতীয়। তো ভারতীয়র
পুরো দেশে তুমি দেখো আমাদের দেশের ধরো এই যে সেটা নর্থ হোক, নর্থ ইস্টের কোনো স্টেট হোক, কিংবা কেরল হোক, কিংবা মহারাষ্ট্র গুজরাটের কোনো একটা স্টেট হোক, প্রত্যেকের আইডেন্টিটি কিন্তু পুরো দেশের, হ্যাঁ পুরো দেশের আমাদের আইডেন্টিটি কিন্তু কি, উই আর ইন্ডিয়ান। এটাকে আমরা বাংলাতে কি বলবো, ভারতীয়। বুঝতে পারলে? এই যে ভারতীয় ফিলিংস, আমাদের পুরো দেশের এক নাগরিকত্বের কথা বলা হয়। আমরা যদি সংবিধানের দ্বিতীয়, এই নাগরিকত্বর কথা কোথায় বলা হয়েছে, সংবিধানের দ্বিতীয় অংশে 5 নম্বর থেকে 11 নম্বর ধারা যে রয়েছে, সেখানে নাগরিকত্ব সম্বন্ধেই, নাগরিক এর সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর, তুমি যদি ভারতীয় সংবিধান, ধরো তুমি ব্রিটেন চলে গেলে, ব্রিটেনে গিয়ে তুমি ঘুরতে যেতে পারো, এডুকেশন পারপাসে যেতে পারো, তুমি বিজনেস পারপাসে যেতে পারো, কিন্তু তুমি যদি ওখানকার সিটিজেনশিপ নিয়ে নাও, অটোমেটিক্যালি ভারতীয় সিটিজেনশিপ কি হবে, বাতিল হয়ে যাবে। তো ভারতীয় শাসন ব্যবস্থা যদি আমরা দেখি, আমাদের নিজের রাজনৈতিক অধিকারের কথা বলি, সামাজিক অধিকারের কথা বলি, অর্থনৈতিক অধিকারের কথা বলি, তাহলে আমরা দেখব যে আমরা কখন বলতে পারবো, যখন আমরা নাগরিক হব। আমাদের দেশে যে নাগরিকত্বের ব্যবস্থা, সেটা হচ্ছে এক নাগরিকত্বের ব্যবস্থা। পুরো দেশের সবার নাগরিকতা কি হবে, একটাই। সে ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, সে নাগাল্যান্ডেরও হতে পারে, সে তোমার জম্মু কাশ্মীরের হতে পারে, কিংবা কেউ কেরলের হতে পারে, সবার নাগরিকত্ব কি, উই আর ইন্ডিয়ানস। নেক্সট যদি আমরা দেখতে যাই আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, হ্যাঁ সেই নেক্সট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা কি, সেটা আমরা নেক্সটে গিয়ে যদি দেখি। নেক্সট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে দলত্যাগমূলক আইন। দেখো আমাদের ডেমোক্রেসি যেমন আমাদের সুফল রয়েছে, ডেমোক্রেসিরও কিন্তু কিছু নেগেটিভ দিকও রয়েছে। আমরা ভোট দান করি, আমরা এমএলএস এবং এমপিস কি করি, নির্বাচিত করি, কিন্তু আমরা দেখেছি যে এমএলএস এবং এমপিসরা জিতার পরে তারা কি করে, অনেক সময় দল ত্যাগ করে দেয়, এক দল থেকে আরেক দল চলে যায়। এই জিনিসটা যখন আমাদের দেশে বিশাল হারে মানে বাড়তে থাকে, তখন 1985 সালে রাজীব গান্ধীর নেতৃত্বে 52 নম্বর একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। সেখানে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকারের, এখানে অলরেডি লেখা আছে, 52তম সংবিধান সংশোধনীতে এই দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করে। সেখানে কি হয়, যদি কোনো পার্টির কোনো সদস্য, নির্বাচিত সদস্য যদি অন্য পার্টির হয়ে ভোট দিয়ে দেয় ওপেন ব্যালটে, তবে তার প্রার্থীপদ অটোমেটিক্যালি কি হবে, বাতিল হয়ে যাবে। এটা কিন্তু একটা আমাদের দেশে কবে সংযোজন করা হয়েছে, 1985 সালে। ঠিক আছে, তো আমরা যদি দেখি, হ্যাঁ দলত্যাগমূলক যেটা দলত্যাগ আইন, সেটাও আমরা দেখছি। এরপরে আমরা দেখব যে আমাদের দেশে ভারত যখন স্বাধীন লাভ করে, ভারতে অনেকগুলো মানে চ্যালেঞ্জেস ছিল। চ্যালেঞ্জেসের মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জেস ছিল যে ভারতীয়দের মধ্যে যারা আর্থিক, সামাজিক, শিক্ষার দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা এবং রাজনৈতিক দিক থেকে যারা পিছিয়ে আছে, তাদেরকে এমন কি করা যেতে পারে যার মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে আসা যায়। আমাদের সমাজে যারা একদম পিছিয়ে পড়ে রয়েছে, তাদেরকে কিভাবে সমাজের আগে নিয়ে আসা যায়, সেই কথা পর্যালোচনা করে আমাদের যে ড্রাফটিং কমিটি ছিলেন, তারা ভারতীয় সংবিধানের মধ্যে একটা সংরক্ষণের ব্যবস্থা করেন। এবং ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ভারতীয় রাজনীতির মধ্যে যে তোমার ভারতীয় সংবিধানের মধ্যে যে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মানুষদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য ভারতীয় পার্লামেন্টের যে সদস্য, এমএলএস এবং এমপিসের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হয়। তার সাথে সাথে শিক্ষা এবং চাকরিতেও কিন্তু তাদের স্পেশাল রিজার্ভেশন দেওয়া হয়। কিসের জন্য? যাতে করে তারা আর্থিক, সামাজিক দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এটাও কিন্তু ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য। তো নেক্সট বৈশিষ্ট্যটা আমরা চলে যাব, সেটা হচ্ছে তোমার সংখ্যালঘুদের অধিকার। ভারতে যে মৌলিক অধিকার রয়েছে, ভারতীয় মৌলিক অধিকারের মধ্যে যেটা পঞ্চম অধিকার, মৌলিক অধিকার, সেটা হচ্ছে
এডুকেশন অ্যান্ড কালচারাল রাইটসের কথা বলে। আর্টিকেলস 29 এবং 30-এ সংখ্যালঘুদের বিশেষ অধিকারের কথা বলা হয়। সেখানে বলা হয় যে যারা ভারতীয় যে সংখ্যালঘু, মেন সংবিধানে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলা হয়। ভারতীয় যে সংখ্যালঘু যদি দেখি, আজকের দিনে মোট 6টি সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে দেখা হয়। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ অ্যান্ড জৈন কমিউনিটি। এই 6টি কমিউনিটিকে সংখ্যালঘুর অধিকারের কথা বলা হয়েছে। তারা নিজেদের শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতি করার জন্য তারা রিলিজিয়াস মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারে, অর্থাৎ তাদের নিজেদের গোষ্ঠীর মানুষদেরকে উন্নয়নের জন্য তারা শিক্ষার প্রতিষ্ঠান ইস্টাবলিশ করতে পারে। তার অন্যতম উদাহরণ হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির কথা বলতে পারে। স্কটিশ চার্চ কলেজ যেটা রয়েছে সেটা মাইনরিটি ইনস্টিটিউশন। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি রয়েছে সেটা মাইনরিটি ইনস্টিটিউশন। আলিয়া ইউনিভার্সিটি রয়েছে সেটা মাইনরিটি ইনস্টিটিউশন। এই রকম অনেকগুলো মাইনরিটি ইনস্টিটিউশন রয়েছে যেগুলো তোমার সংখ্যালঘুদের জন্য বিশেষ অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট আমরা বৈশিষ্ট্যর কথা যাব, যে ভারত যখন সংবিধান 1949 সালে 26শে নভেম্বর যখন ভারতীয় সংবিধান গৃহীত করা হয়, তখন কিন্তু ধর্ম নিরপেক্ষ এই ওয়ার্ডটা কিন্তু ভারতীয় সংবিধানে ছিল না। কিন্তু ধর্ম নিরপেক্ষ ওয়ার্ডটা ভারতীয় সংবিধান না থাকলেও কিছু আর্টিকেল, যেমন আর্টিকেল 14, আর্টিকেল 15, যেমন আর্টিকেল 14-এ বলা হয় ইকুয়ালিটি বিফোর ল, এর কাছে সবাই সমান, ঠিক আছে। তারপরে আর্টিকেল 15-এ বলা হয় নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ এনি গ্রাউন্ড। সেখানেও কিন্তু রিলিজিয়াসের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে রিলিজিয়াসের নামে কোনো রকম রিলিজিয়াস, কাস্ট, ক্রিড, রেস, বার্থ প্লেস, এজ, জেন্ডার, এদের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। তার মানে সেখানেই কিন্তু নিরপেক্ষতার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সেকুলারিজম ওয়ার্ডটা, ধর্মনিরপেক্ষ ওয়ার্ডটা ভারতীয় সংবিধানে কিন্তু কোথাও মেনশন ছিল না। সেটা ফাইনালি 1976 বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 1976 সালের 42 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় যে প্রস্তাবনায় এই সেকুলার ওয়ার্ডটা কিন্তু যুক্ত করা হয়। অর্থাৎ ধর্মনিরপেক্ষ ওয়ার্ডটা কবে যুক্ত করা ইন্ডিয়ান কনস্টিটিউশনে? 1976 সালে। অর্থাৎ ভারত হচ্ছে একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা বৈশিষ্ট্যতে চলে যাব, সেটা হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, অর্থাৎ ভোটাধিকার প্রবর্তন। আমরা দেখব যে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন ভারত যখন সংবিধান রচনা করে, তখন ভারত কিন্তু ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে প্রতিষ্ঠিত হয়। এবং ভারতীয় যারা খসড়া কমিটি, যারা সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন, এবং সবার মতামত ছিল যে ভারত এমন একটা দেশ হবে যেখানে ধর্মে, বর্ণ, লিঙ্গ, জাতি সবকে সাইড রেখে সর্বশ্রেণীর মানুষ যাতে ভোটাধিকার পায়, এবং সর্বশ্রেণীর মানুষ যাতে ভারতীয় যে পরিচালনা করবে, ভারতীয় যে সরকার হবে, সর্বশ্রেণীর মানুষ যাতে হিস্সা নিতে পারে, যুক্ত হতে পারে, তার জন্য ভারতীয় সংবিধানের 324 নম্বর বলা হয় যে একটা ইলেকশন কমিশন ইস্টাবলিশ করা হবে। 24 থেকে 24, 25, 26 এইগুলোতে তোমার কিভাবে একটা ইলেকশন কমিশন বসবে, কিভাবে একটা ব্যক্তির ভোটাধিকার দেওয়া হবে, কিভাবে সে ভোটিং রাইট পাবে, এই নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে আমরা দেখব যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা হয় এটাকে, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যখন হবে তখন সে ভোট দিয়ে দেশের সর্বোচ্চ যে সরকার, প্রাইম মিনিস্টার আবার চিফ মিনিস্টার, তাদেরকে নির্বাচিত করবে, ঠিক আছে। তো আমরা দেখব যে ভারতীয় স্বাধীনতা পরে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম লাগু হয়, তখন কিন্তু ভোট দেওয়ার জন্য যে এজ ছিল সেটা হচ্ছে কত? 21 বছর। এটা চেঞ্জ হয়ে যায় কিসের মাধ্যমে? এটা ভোটাধিকার যেটা রয়েছে সেটা বর্তমানে এজ কত? 18 ইয়ার্স। এটা করা হয় রাজীব গান্ধীর সময়। সেখানে 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেখানে
ইয়ার্স ভোটাধিকার করা হয় কত থেকে 21 সাল। রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি ভাবলেন যে 18 বছরেই তো সব প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 18 বছরে স্বাবলম্বী হয়েছে মত দিতে পারে যে নেক্সট প্রাইম মিনিস্টার কে হবে, নেক্সট চিফ মিনিস্টার কে হবে, এমএলএস কে হবে, এমপিস কে হবে, ঠিক আছে। যার জন্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আজকের দিনে 18 বছর বয়স তোমার যদি হয়ে যায়, অলরেডি আশা করছি তোমরা ক্লাস 11-এ পড়ছো, সামনে বছর 18 বছর হয়ে যাবে, তখন কি হবে, তোমাদের 18 বছর বয়সে তোমরা দেশের যে প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিতে নির্বাচন করার তোমার ক্ষমতা পেয়ে যাবে। এটাকে বলা হয় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। লাস্ট আজকে যে প্রধান যে বৈশিষ্ট্য সংবিধানের, তার লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সংবিধানের আধিপত্য, যেটা আমরা ইংলিশে বলবো কনস্টিটিউশনাল অথরিটি, ঠিক আছে। আমরা দেখব আজকে আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশে নির্বাচন হয়, আমাদের দেশে নির্বাচিত করে আমরা প্রাইম মিনিস্টার নির্বাচিত করি, আমাদের দেশে নির্বাচিত হয়, আমাদের রাজ্যে আমরা চিফ মিনিস্টার নির্বাচিত করি। এবার এরকম হলো, যদি কোনো প্রাইম মিনিস্টার কিংবা চিফ মিনিস্টার সে নির্বাচিত হওয়ার পরে আমরা জানি 5 বছরের জন্য নির্বাচিত হয়, আমরা যদি দেখি সে নিজের মতো রুলস বানাতে লাগলো, তবে সেটা কি পসিবল আমাদের দেশে? পসিবল না। কিসের জন্য? কারণ আমাদের কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশনের আধিপত্য রয়েছে। যদি কোনো শাসক নিজের মতো করে রুলস বানাতে থাকে, নিজের মতো রুলস যেটা কনস্টিটিউশনে নাই, তবে সেটাকে ভয়েড হিসেবে ঘোষিত হবে, সেটাকে ইল্লিগ্যাল হিসেবে ঘোষিত হবে। কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। আমাদের সংবিধানে আজকের দিনে 448টা আর্টিকেলস রয়েছে। এই 448টা আর্টিকেলসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেই হিসাবে দেশ পরিচালিত হবে। আমাদের সংবিধানে বলা হয়েছে যে আমাদের নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে। আমাদের সংবিধানে বলা হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের চিফ মিনিস্টারকে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। অর্থাৎ আমাদের দেশ পরিচালিত হবে কার মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। অর্থাৎ সংবিধান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথরিটি বাই হুইচ এ কান্ট্রি রুলড লাইক ইন্ডিয়া। অর্থাৎ আমাদের দেশ যেমন সংবিধান অনুযায়ী কিন্তু আমাদের দেশ পরিচালিত হয়। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটা এত পেশেন্সের সাথে তোমাদের দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার পক্ষ থেকে এবং আমার এলিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমের সাথে সাথে ফার্স্ট সেম কমপ্লিট হওয়ার পাশাপাশি সেকেন্ড সেমেও কিন্তু আমরা এই রকম ফ্রি ভিডিও আপলোড করব তোমাদের জন্য। এলিট সবসময় তোমার পাশে থাকবে এবং তুমিও এলিটের পাশে থাকার চেষ্টা করো। সবসময় আমাদের অঙ্গীকার তোমাদের ভালো থাকা এবং তোমাদেরকে ভালো রাখা। আমরা যত সহজে পারি তোমাদের জন্য এডুকেশন আমরা লার্নিং পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তোমরা যাতে আমাদের এই লার্নিং ক্লাস 11-এর প্রত্যেকটা ক্লাস, নোটস, এমসিকিউ সলিউশন প্রত্যেকটাই আমরা ফ্রিতে প্রোভাইড করব। এটা আমাদের অঙ্গীকার যে ক্লাস 11 যে যাবতীয় জিনিস এই বছর আমরা পুরোটাই ফ্রিতে প্রোভাইড করব। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।